এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। খাবো না আমি, এগুলো নিয়ে যা। সোহা বলল, কখন খেয়েছেন তা ঠিক আছে, এখন খেতে হবে। ছোট মা বলেছে আপনি আসলে আপনাকে খেতে দিতে। মা বলছে বলেই খেতে দিতে এসেছিস, নিজে থেকে আসিসনি। আসলে তা নয়। তাহলে কি? সোহা কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে আছে। তামিম বলল, আমি এখন ঘুমাবো, রুম থেকে যা। কথাটা শুনে সোহার মন খারাপ হয়েছে। তামিমকে বুঝতে পারছে না তার এই সাজগোজের কারণ কি। তামিমের কথা মতোই সে শাড়ি পরে এসেছে। সোহাকে দাঁড়িয়ে থাকতে দেখে তামিম ভ্রু কুঁচকে বলল, দাঁড়িয়ে আছিস কেন? আপনি কি আমার উপরে রাগ করে আছেন? ভ্রু কপাল কুঁচকে তামিম বলল, তোর উপরে রাগ করে থাকবো কেন আমি? সোহা তামিমের সামনে বসে পড়ে, কান্না করতে করতে বলল, আমি আসতে চেয়েছিলাম, মা জেগে গেছিল বলে আসতে পারিনি। আজকে আপনার কথা মতো সেজে এসেছি। তারপর কেন রাগ করে আছেন? সোহার কান্না তামিম কোনো দিন সহ্য করতে পারে না। প্রেয়সীর চোখে জল মুছে দিয়ে বলল, কান্না করা লাগবে না, রাগ করে নেই আমি, ভাত দে। সোহা চোখ মুছে খাবার দেয়। তামিম নিজেও খাচ্ছে, সোহাকে খাইয়ে দিচ্ছে। খুশিতে সোহার চোখের জল উপচে পড়ছে। তৃণ সবাইকে রাতে ডিনারের দাওয়াত দেয় তাদের বাড়িতে। সমুদ্র ছাড়া সবাই এসেছে। খেয়ে দিয়ে সবাই ছাদে আড্ডা দিতে থাকে। নীল বারবার স্বপ্নর সাথে কথা বলতে চায়, কিন্তু স্বপ্ন যেন তাকে না দেখার ভান করে কেটে পড়ে। স্বপ্নকে এবার একা পেয়ে নীল বলল, আমাকে যদি এড়িয়ে যাওয়ার ছিল তাহলে ফোন করে ডেকে আনার মানে কি? তাহলে বলতে হয় তুমি আমার জন্য ঢাকা এসছো। নীল তুতলিয়ে বলল, আপনার জন্য কেন হবে? আমি সুরওয়ালার জন্য এসেছি। হুম ধূসর ভাইয়া ছাড়া আপনার সাথে কাউকে দেখিনি আসতে। তাহলে সুরওয়ালা কোথায়? আপনি বলেছেন সুরওয়ালাকে তৃণ ভাইয়াদের বাসায় নিয়ে আসবেন। সবুর করো, সবুরও মেয়া ফলে জানো। চরম বিরক্তি হচ্ছে নীলের। স্বপ্ন বলল, তোমার শুরুবেলা তোমার সামনে হাজির করব একটা শর্তে। নীলের সমস্ত মুখ কুঁচকে যায়। সে বলল, কি শর্ত? 7 দিন আমার সাথে আমার বাসায় থাকতে হবে, স্বামী স্ত্রীর মতো। নীল আর্তনাদ করে বলল, কি? স্বপ্ন দুহাত দিয়ে কান চেপে ধরে বলল, আস্তে কথা বলতে পারো না? পাগল হয়ে গেছেন আপনি? কি সব বলছেন? ভেবে চিন্তেই বলছে। তুমি রাজি আছো কিনা বলো। নীলের কাটকাট জবাব, না। আপনি ভাবলেন কি করে আপনার বাজে প্রস্তাবে রাজি হব? আমায় কি আপনার বেশ্যা মেয়ে মনে হয়? এরকম একটা জঘন্য কাজ করতে রাজি হব? আর সবচেয়ে বড় কথা, আপনার বেশভূষা দেখে যতটা ভদ্র মনে হয় আপনি কিন্তু তা নন। ভুল জায়গায় আপনি ভুল প্রস্তাব দেখিয়েছেন। স্বপ্ন বুঝতে পারছে নীল তার কথার অন্য মিন বের করেছে। নীলকে বোঝানোর জন্য বলল, তুমি আমায় ভুল বলছো। নীল উপহাস করে বলল, ও তাই? হুম আমার প্রস্তাব আমি তোমাকে বুঝিয়ে বলে, স্বামী স্ত্রীর মতো থাকতে হবে। আমি বুঝিয়েছি 7 দিন আমার সময় দিতে হবে, একজন স্ত্রী যেমন স্বামীকে দেয়। সেই একই কথা দাঁড়িয়েছে। না, তোমাকে আমি ভালোবাসি। তোমার সম্মানহানি হবে এমন কোনো কাজ আমি করব না। একসাথে থাকা মানে কি? ফিজিক্যাল রিলেশন। আমি তোমাকে যেটা বুঝাতে চেয়েছি তুমি তার অন্য কিছু মেন করেছো। স্বপ্ন বাকিটুকু বলার আগেই নীল বলল, তাই বুঝি? এভাবে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক চলতে থাকে। নীল সাফ সাফ জানিয়ে দেয় তার শুরুওয়ালা সে নিজেই খুঁজে বের করবে। স্বপ্ন কোনো সাহায্য দরকার নেই। মনে মনে স্বপ্নকে গালি দিয়ে নীল যেয়ে প্রাচ্যকে সব বলে। স্বপ্ন আগে থেকে প্রাচ্যকে বলে রেখেছে এসব। নীলের মনে স্বপ্ন সুরওয়ালা হয়ে জায়গা করতে চায় না। স্বপ্নকে যেন নীল ভালোবেসে কাছে টেনে নেয়। তাই নীলকে তার সাথে 7 দিন থাকার প্রস্তাব দেয়। প্রাচ্য স্বপ্নকে সাপোর্ট করে। প্রাচ্য খুব ভালো করে জানে স্বপ্ন এমন কোনো কাজ করবে না নীলের সম্মানহানি হয়। স্বপ্নর সাথে থাকলে নীল স্বপ্নের প্রেমে পড়তে বাধ্য হবে। প্রাচ্য নীলকে অনেকক্ষণ বোঝায় যাতে স্বপ্ন প্রস্তাবে রাজি হয়। নীল কিছুতে রাজি হয় না। প্রাচ্য বলল, সুরবালাকে খুঁজে পেতে হলে তোকে স্বপ্ন প্রস্তাবে রাজি হতেই হবে, না হলে কোনো দিন ও সুরবালাকে খুঁজে পাবি না। তার চেয়ে ভালো রাজি হয়ে যা। প্রাচ্যর কথা শুনে নীল ভাবতেই থাকে প্রাচ্য ভুল কিছু বলেনি। সত্যি সে খুঁজে পাবে কি করে? কোনো ক্লু তো নেই যে সে পথ ধরেই আগাবে। অবশেষে স্বপ্ন প্রস্তাবে রাজি হওয়া ছাড়া কোনো পথই নেই। নীল ভীতু কণ্ঠে বলল, আমার খুব ভয় করছে। এই ছেলে যদি আমার কোনো ক্ষতি করে ফেলে। প্রাচ্য আশ্বাস দিয়ে বলল, আমি বিশ্বাস করিস না তুই? হুম। তাহলে আমি বল, তুই রাজি হয়ে যা। স্বপ্নকে তুই যতটা খারাপ ভাবছিস ততটা খারাপ নয়, ও খুব ভালো। আমার সব বন্ধুদের চেয়ে
আমি আর রোদ স্বপ্নকে বেশি বিশ্বাস করি। নীল আর কোনো কথা বলল না। সোহা আর তামিম জ্যোৎস্না বিলাস করে। মধ্যরাতে ঘরে ফিরে আসে তারা। তামিম যখন দরজা আটকিয়ে সোহার দিকে এগিয়ে আসছিল, তখন সোহার বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দ করতে থাকে। 2 হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে। তামিম তার পাশে বসে পড়ে। সোহার দিকে তাকায়। লজ্জায় জড়সড় হয়ে বসে আছে। মুচকি হাসে তামিম। 1 হাত সোহার কোমরে দিয়ে কাছে টেনে আনে। তামিমের স্পর্শ সোহার সর্বাঙ্গ কেঁপে ওঠে। হাত পা কাঁপতে থাকে। সোহার থুতনি ধরে তার দিকে ঘুরায়। প্রথমে লজ্জা চোখে নামিয়ে ফেলে। একটু একটু করে তামিমের চোখের সাথে শুভ দৃষ্টি বিনিময় করে। তামিমের চোখ যায় সোহার কাপা কাপা ঠোঁটের উপরে, থরথর করে কাঁপছে। তামিম মুচকি হাসে। সোহা চোখ নামিয়ে ফেলে। তামিম 2 হাতের আজোলা দিয়ে সোহার মুখ তোলে। নিজের ঠোঁট বাড়িয়ে দেয় সোহার গোলাপি রাঙা উষ্ঠাদয়। চুষে নিতে থাকে সুধা। সোহা 2 হাত দিয়ে তামিমের চুল খামচে ধরে। তামিমের সঙ্গে পাল্লা দিতে থাকে। তামিম ছেড়ে দেয় সোহাকে। দুজনে মিলে হাঁপাতে থাকে। সোহা লজ্জায় উঠে দাঁড়ায়। পা বাড়ায় বারান্দার দিকে। বাধা পড়তেই দাঁড়িয়ে যায়। পেছনে ঘুরে তাকায়। তামিম তার শাড়ি আঁচল ধরে আছে। শাড়ির আঁচল ধরে টানতে থাকে। সোহা পিছু হটতে হটতে তামিমের কোলে এসে পড়ে। 2 হাত দিয়ে সোহার কোমর চেপে ধরে। চুলে নাক ডুবায়। হিসিয়ে বলে, কোথায় যাওয়া হচ্ছে? লজ্জায় কোনো কথা বলতে পারেনি সোহা। চোখ বন্ধ করে তামিমের স্পর্শ অনুভব করে। তামিম সোহার পেটে হাত দিয়ে স্লাইড করতে থাকে। সারা শরীরে বিদ্যুতের ন্যায় শিহরণ জাগায়। শিরা উপশিরা শীতল হয়ে আসে। অন্য হাত দিয়ে সোহার কান থেকে দুল খুলে বিছানার একপাশে রাখে। গলা থেকে তার দেওয়া লকেট খুলে নেয়। সোহা ঠোঁট কামড়িয়ে নিজেকে ঠিক রাখছে। পৃষ্ঠদেশ থেকে চুলগুলো সরিয়ে সামনে দেয়। ব্লাউজের ফিতা খুলে দেয়। সোহার বুকের ভেতরে ধুকধুক করে শব্দ করতে থাকে। নিজেকে ছাড়িয়ে উঠে আসে বারান্দায়। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তামিম উঠে এসে 1 হাত দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। সোহা পিঠে ঠোঁট ছোঁয়া। কেঁপে উঠে। তামিমের হাত খামছে ধরে পিঠে অসংখ্য চুমু দেয়। সোহার কাঁধ ধরে তার দিকে ঘুরায়। সোহা শাড়ি খামছে ধরে চোখ বন্ধ করে আছে। তামিম মুচকি হেসে সোহাকে পাজা কোলে তুলে নেয়। বিছানায় শুইয়ে দেয়। লাইট অফ করে সোহার উপরে ভর দিয়ে শোয়। তামিম ঘোর লাগা কণ্ঠে বলল, সোহা। সোহা বন্ধ চোখ খুলে তাকায়। দুজন দুজনার দিকে মোহময় দৃষ্টিতে তাকায়। তামিম সোহার নাকের সাথে নাক ঘষে বলল, তোর কোনো আপত্তি নেই তো? সোহা 2 হাত দিয়ে চোখ বন্ধ করে বলল, জানি না। তামিম মৃদু হাসে। এই জানি না মাধ্যমে বুঝে গেছে সোহা কি চায়। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে মধু মিলন আলিঙ্গন করছে তারা দুজন। কাক ডাকা ভোরে ঘুম ভাঙে তাদের। তামিমের বুকে মাথা দিয়ে শুয়ে আছে সোহা। আজ এই মেয়েটা পুরোপুরি তার হয়ে গেছে। যতই বাধা আসুক তাদের সম্পর্ক কখনো শেষ হয়ে যাবে না। তার সোহা রানীকে ছেড়ে যাবে না। সুখ দুঃখে পাশে থাকবে। আঙুল দিয়ে সোহা মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে নেয়। মাথা একটু উঁচু করে সোহার কপালে চুমু খায়। সোহা নড়ে চড়ে ওঠে। নিভু নিভু চোখ খুলে তাকায়। চোখ সরিয়ে তামিমের বুকে মুখ লুকায়। লজ্জায় সে মরে যাচ্ছে। কিভাবে তামিমের চোখের দিকে সে তাকাবে? তামিমের ডাকে, সোহামণি। এই ডাকে শুধু ভালোবাসা খুঁজে পায় সোহা। তামিমের দিকে না তাকিয়ে আগের চেয়ে দ্বিগুণ ভাবে জাঁপড়ে ধরে। তামিম বলল, তাকাবে না। অনেকক্ষণ পর সোহা আস্তে করে বলল, না। তামিম হাসি দিয়ে বলল, লজ্জা পাচ্ছিস? সোহা উঠে চলে যেতে নিলে নিজের এই অবস্থা দেখে আবার জাপটে ধরে তামিমকে। তামিম খিলখিল করে হেসে বলল, কি হলো? কিছু না। তামিম 2 হাত দিয়ে সোহাকে জড়িয়ে ধরে। তামিমের বুকে মুখ গুজে বলল, ফ্রেশ হব আমি। যাও। হুম। কি? এভাবে আমি যেতে পারবো না, আমার লজ্জা লাগছে। লজ্জা পাওয়ার কি আছে? আমি তোমার স্বামী তো। আর কালকে রাতে ওসবের পর কিসের এত লজ্জা? ইস, এই ছেলেটা কেন বারবার কালকে রাতের ঘটনা মনে করে দেয়? তার খুব লজ্জা লাগছে। এই ছেলেটাকে বুঝে না নাকি জেনে শুনে বারবার লজ্জায় ফেলে তাকে। তামিম বলল, এত লজ্জা কই পাস তুই? সোহা কোনো কথা বলল না। তামিম বিছানার পাশ থেকে হাতড়িয়ে শাড়ি নিয়ে সোহার হাতে তুলে দিয়ে বলল, এটা কোনো রকম পেঁচিয়ে ওয়াশরুমে যায়? শাড়ি হাতে নিয়ে সোহা বলল, আপনি চোখ বন্ধ করুন। তামিম এমনভাবে সোহার দিকে তাকায় সোহা লজ্জায় কুঁকড়ে যায়। তামিম নিজের 1 হাত দিয়ে চোখ বন্ধ করে বলল, এবার হয়েছে। চিটিং করা যাবে না। আচ্ছা। সোহা ওয়াশরুম থেকে বের হলে তামিম যায়। যাওয়ার আগে বলে যায় সে আশা ছাড়া রুম থেকে যেন বের না হয়। কালকে রাতে যে জামা পরে এসেছে সে জামাটা পরে নেয়। তামিম গোসল করে বের হয়ে আয়নার সামনে এসে বলল, কি রাক্ষসী রে তুই, এইভাবে জামাইয়ের পিঠে মাংস নিয়ে নেয়? আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে পিঠে খামছের
দাগগুলো দেখে বলল। সোহার চোখ যায় তামিমের পিঠের দিকে। ইস কি এক অবস্থা! সাদা পিঠদ্বয় লালচে দাগ হয়ে পড়েছে। হাতে রাখা তোয়ালেটা সোফায় রাখে। ড্রয়ার থেকে মলম নিয়ে বলল, বসেন, ওষুধ লাগিয়ে দিচ্ছি। তামিম বসলে সোহার খুব যত্ন করে দাগের উপরে মলম লাগিয়ে দেয়। লাগানো শেষ হলে সোহার হাত থেকে মলম নিয়ে বলল, তুইও বস। সোহার ঘাড়ের কামড়ের দাগগুলোই মলম লাগিয়ে দেয়। মলম ড্রয়ারে রেখে বলল, দাগগুলো যে দেখা যায়, কারো চোখে পড়লে কি বলবি? চিন্তায় পড়ে যায় সোহা। আয়নার সামনে দাঁড়ায়। গলায় ঘাড়ে অসংখ্য দাগ। ঠোঁট এক কোণায় কেটে গেছে। আঙুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। তামিম পিছন দিয়ে সোহাকে জড়িয়ে ধরে বলল, কেউ জিজ্ঞেস করলে বলবি তোর স্বামী দিয়েছে। সোহা তামিমকে ধাক্কা দেয়। লজ্জা মিশ্রিত একটা হাসি দেয়। চুল দিয়ে ওড়না দিয়ে ঢেকে দেয়। তামিম মাথা চুলকিয়ে ঠোঁট কামড়ে হেসে দেয়। শেষ পর্যন্ত স্বপ্নর সাথে করে নীলকে আসতে হলো। রাতে এসে নীল কোনো কথা বলল না। স্বপ্ন নীলকে রুম দেখিয়ে চলে এসেছে নিজের রুমে ঘুমাতে। সকাল সকাল স্বপ্ন এসে হাজির হয় নীলের রুমের সামনে। দরজা না আটকিয়ে ঘুমিয়ে পড়েছে নীল। স্বপ্ন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। নীলের পাশে সেন্টার টেবিলে টেনে এনে বসে। আস্তে আস্তে বলল, নীল, নীলের ঘুম পাতলা। এক ডাকে সে নড়ে চড়ে ওঠে। হাত পা মেলে ঘুম ঘুম চোখে বসে পড়ে। হাই দিতে দিতে বলল, আমি কোথায়? স্বপ্ন বলল। ভুলে গেলে নাকি? স্বপ্নের কথা শুনে ভ্রু কুচকে তাকায়। আপনি আপনি আমার রুমে কি করছেন? আর আমার বাসায় কি করে ঢুকলেন? স্বপ্ন হেসে দেয়, বলল, কালকে রাতে আমার সাথে এসেছিল আমার বাসায়। ভুলে গেলে নাকি? স্বপ্নের কথা শুনে মনে পড়ে যায় তার। মন খারাপ হয়ে যায়। আলসেমি করে আবার শুয়ে পড়ে। আরে কি করছো? বালিশে মুখ গুজে বলল, আপনি অনেক খারাপ, খুব। নীলের হাত ধরে টেনে উঠিয়ে বসে। হেসে বলল, আমি সত্যিই খুব খারাপ? আপনি হাসবেন না। আপনি হাসলে আমার গা পিত্তি চলে যায়। স্বপ্ন দাঁত কেলিয়ে হেসে বলল। তাই? নীল স্বপ্নর চুল টেনে বলল। তাই? স্বপ্ন নীলকে ছেলে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। বের হয়ে খাটে এসে শুয়ে পড়ে। স্বপ্ন নীলকে পাজাগোলা করে তুলে নিয়ে ডানিয়ে বসে। নীল মনে মনে বলল, শালা, খুব শখ না বউ জামাই খেলার? দেখি আমায় কি করে সহ্য করিস। স্বপ্ন বলল, কি খাবে? ভাত আছে, ভাত খাবো। সাত সকালবেলা ভাত পাবো কোথায়? ভাত পাবে কোথায় সেটা আমি জানি না। আমার ভাত চাই, এখন চাই। 10 মিনিট দিলাম, ভাত রান্না করেন। 10 মিনিট কি রান্না করে যায়? সেটা আমার জানার বিষয় নয়। স্বপ্ন কিচেনে যেয়ে রান্না বসে। নীল অন্য একটা চেয়ার এনে পা তুলে দেয়। স্বপ্নকে জিজ্ঞেস করলো, বাই দ্য ওয়ে, আপনার মা বাবা কই? তারা বাসায়? তাহলে আমরা কোথায়? বাসায়। এটা আমাদের বাসা। নীল কান্না করতে করতে বলল, আমাকে এভাবে একলা একটা বাসায় এনেছেন আমার ইজ্জত হরণ করতে? কিচেন থেকে বেরিয়ে এসে ধমক দিয়ে বলল, অভিনয় পাক্কা করতে পারো তুমি। হাতে ক্ষমতা থাকলে তোমাকে অস্কার দিতাম। নীল আবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেয়। স্বপ্ন নীলের সামনে বসে বলল, নীল শোনা, কান্না থামাও। আমি কিছু খামু, খিদে পেয়েছে। স্বপ্ন হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এরকম একটা তার ছিঁড়া মেয়েকে এসে পাগলের মতো ভালোবাসে। ভাত রান্না হোক, তারপর খেও। আমি সকালে ভাত খাই না। তুমি তো বললেই। বলছি তো কি হয়েছে? এখন আবার আমার মুড চেঞ্জ হয়ে গেছে। এখন ভাত খামু না। আমার জন্য পিৎজা, বার্গার আনেন। ওই খাবারগুলো হোম ডেলিভারিতে অর্ডার করে। কিছুক্ষণের মধ্যে চলে আসে খাবার। সেগুলো দেখে নীল বলে এসব খাবার সে খায় না, বমি আসে। খাবার দেখে ওয়াক ওয়াক করতে থাকে। স্বপ্নর পাগল পাড়া হয়ে যায়। তারপর আবার স্বপ্ন নীলের জন্য নুডলস রান্না করে। তা সে খায়ই না। এভাবে অনেক রান্না করার পর স্বপ্নর হাতে লাস্ট পর্যন্ত নীল সেই ভাতই খায়। শুধু শুধু স্বপ্নকে হয়রান করার জন্য এমন করেছে নীল। রাতের কালো আকাশের দিকে তাকিয়ে আছে ধূসর। আকাশে আজ নেই কোনো তারার মেলা, নেই কোনো চাঁদ। তারপর ধূসর তাকিয়ে আছে নিকষ কালো আকাশটার দিকে। চোখের কোণে বিন্দু বিন্দু পানি চিকচিক করছে। বাম হাত দিয়ে মুছে ফেললেই আবার ভরেছে। কেন সোহার সাথে আরও আগে দেখা হলো না যখন ভালোবেসেছে তাকে? তাহলে কেন তার কপালে সোহা নেই? ভালোবাসি বলার আগে মন ভেঙে গেছে তার সোহা তাকে ভালোবাসে না। সোহার জীবনে তার আগে অন্য কারো আগমন ঘটে। সেদিন রাতে সোহাকে নিয়ে ছাদে যায় নিজের মনের কথা খুলে বলার জন্য। সোহা হয়তো বুঝতে পেরেছে সে যে কি বলবে, এজন্য বোধহয় তাকে বলতে না দিয়ে সোহা সেদিন বলল, আমি খুব ভালো করে জানি আপনি কি বলতে চান, কিন্তু আপনার আগে আমার জীবনে অন্য কেউ আগমন ঘটেছে। তার সাথে হৃদয় দেওয়া নেওয়া হয়ে গেছে। আমি আপনাকে বলবো,
আমার প্রতি যদি আপনার কোনো ফিলিংস থেকে থাকে তাহলে সেই ফিলিংস মুছে ফেলেন, নতুন করে জীবন শুরু করেন। ভালোবাসলে যে পেতেই হবে এমন কোনো কথা নেই, পারলে আমায় মাফ করবেন। এটা বলে সেদিন সোহা চলে যায়। একবারের জন্য তাকায় নিয়ে তার দিকে তাকালে দেখতেই পারত ধূসরের চোখের পানি। হাঁটু গেথে কান্না করেছে সেদিন ছাদে। ধূসর মুছে ফেলতে পারবে না সোহার প্রতি ফিলিংস, তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। এত সহজে মুছে ফেলা যায়? থাক না তার একতরফা ভালোবাসা। কত মানুষ একতরফা ভালোবেসে পায় না, তারা কি বেঁচে নেই? বেঁচে আছে তারা, তাহলে সেও পারবে। সারা জীবন একতরফায় ভালোবেসে যাবে। তামিমের রুমে পানি শেষ হয়ে গেছে, পানি খাওয়ার জন্য নিচে নামে। তখনই আমিনা খালাকে দেখে, চিন্তিত মুখে বেসিন থেকে পানি নিচ্ছে। তামিম খালার পাশে এসে বলল, খালা। আমিনা অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। তামিমের কথা কানেই যায়নি। তামিম এবার একটু জোরে বলল, খালা। কে? ও তামিম, এত রাতে নিচে এলে যে? পানি খেতে এসেছি, রুমে পানি শেষ। তামিমের চোখ যায় খালার হাতে ছোট কাপড়ের টুকরা দেখে। হাতে ছোট একটা পাটি করে পানি নিচ্ছে। কারুকে আবার জ্বর হলো নাকি? সেজন্য বোধহয় জলপট্টি দেওয়ার জন্য পানি নিল। কিন্তু কার জ্বর এসেছে? জ্বর কার এসেছে খালা? আর বলো না, মেয়েটাকে সারাদিন দেখেছিলাম ভালো, আর এখন হাড় কাঁপানো জ্বর এসেছে। তামিমের বুকের ভেতর ধুকপুক ধুকপুক করে উঠল। তার প্রেয়সী জ্বর, অথচ সে জানে না। জানবে কি করে? সন্ধ্যায় ভালোও দেখেছে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোহার ঘরের দিকে চলে গেল। রুমে যে সোহার মাথায় হাত দিয়ে আটকে উঠল, পাজা কোলা করে নিজের রুমে নিয়ে আসে। আমিনা অবাক তামিমের এহেন কাণ্ডে। তামিমের পিছু আমিনাও যায়, সোহাকে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দেয়। জলপট্টি আনতে গেলে আমিনাকে দেখে। আমিনা হাতে জলের বাটি দেখে সেটা নিয়ে সোহার পাশে বসে। কাপড়ের টুকরো ভিজিয়ে সোহার মাথায় হাত দেয়। আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। তামিম বলল, খালা, শোয়ার রাতে কিছু খেয়েছে? খেয়েছে। কিছুক্ষণ চুপ থেকে আমিনা বলল, শুধু শুধু নিচ থেকে কেন আনতে গেলে? সোহাকে তোমার রুমে দেখলে সবাই নানা প্রশ্ন করবে। আমিনার কথায় তামিমের হুঁশ ফেরে। কি বলবে সে এখন আমিনাকে? উঠে এসে খালার সামনে দাঁড়ায়, বলল, কেউ কিছু বলবে না, আমি ওর মাথায় জলপট্টি দিয়ে দেব। আমার কাছে জ্বরের ওষুধ আছে, খাইয়ে দিলে জ্বর কমে যাবে। আমি ওর সাথে আছি, তুমি বরং ঘরে গিয়ে ঘুমাও। আমিনা কিছু বলতে গিয়েও কিছু আর বলল না। অগত্যা নিচে নেমে আসলো। দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে গেল। তামিম সোহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সোহা চোখ খুলে তাকায়। তামিম বলে, সন্ধ্যায় ভালো দেখলাম, জ্বর আসলো কেন হঠাৎ? সোহা খুব আস্তে করে বলল, জানি না, ভালো, কিন্তু শরীর ব্যথা করছে খুব। তামিমের মনে পড়ে যায় কালকে রাতে তাদের মিলনের কথা। হয়তো সোহার শরীর সে ধকল সহ্য করতে পারেনি, তাই হয়তো জ্বর চলে এসেছে। এতটা কাছে আসার কি দরকার ছিল? আর সোহা তাকে মানা করলেই হতো। জ্বরে ওষুধের সাথে ব্যথার ওষুধ খাইয়ে দেয়। মাথায় আবার পানি দিতে থাকে। গড়গড় করে তামিমের গায়ে বমি করে দেয়। স্বপ্ন 2 মগ কফি নিয়ে নীলের রুমে যায়। নীল প্রথমে খাবে না বলেছে, পরে নেয়। কফিতে চুমুক দিয়ে নীল বলল, কবে দেখা করাবেন সুরওয়ালার সাথে? কফির মগে চুমুক দিতে যাবে এমন সময় নীল কথাটা বলল। চোখ তুলে তাকায় স্বপ্ন। বলেছিলাম তো, শুভ্র মেয়া ফলে। ফর্সা মুখটা নিকষিত হয়ে যায়। মাথা চুলকিয়ে ভাবতে থাকে। তখনই স্বপ্ন বলল, চুলগুলো আঁচড়াতে পারো না? নীল তাকায় স্বপ্নর দিকে। ঠোঁট উল্টিয়ে বলল, না। স্বপ্ন কফিতে চুমুক দিয়ে বলল, এভাবে মাথা চুলকাচ্ছ কেন? ওখানে আছে বলছে। নীল ফিচেল হাসি হেসে বলল, উকুন আছে, বেছে দিতে পারবেন? প্রচণ্ড চুলকাচ্ছে। স্বপ্ন হেসে বলল, তুমি চাইলে পারবো। কফি মগ রেখে ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনি আর তেল আনে। স্বপ্ন খাটে বসে নীল মেঝেতে। নীলের লম্বা লম্বা চুলগুলো আছড়াতে গেলে টান খেয়ে ব্যথা পেলে নীল তার সে ভয়ঙ্কর গাদিগুলো দেয়। স্বপ্ন হেসে আরও যত্ন করে চুলে তেল লাগিয়ে দেয়। নীল বলল, এবার উকুন ধরে। স্বপ্ন অনেকক্ষণ ধরে মাথা এপাশ ওপাশ করে চুলগুলো দেখে, কিছু পায় না। তারপর অনেক কষ্টে একটা বড় উকুন ধরে নীলের হাতে দেয়। নীল সেই উকুন স্বপ্নর চুলে ছেড়ে দেয়। স্বপ্নের রিয়াকশন দেখে নীল হেসে কুটি কুটি। নীলের হাসি দেখে স্বপ্নর গম্ভীরতা কেটে যায়। নীলের সাথে পাল্লা দিয়ে হাসতে পারে। স্বপ্ন নীলের থুতনি ধরে ঘোর লাগা চোখে বলল, হাসনের বুড়ি, কি করে তো হাসো? তোমার এই ভয়ঙ্কর হাসির প্রেমে পড়ে বারবার মরেছে। নীল স্বপ্নর চোখের দিকে তাকায়। এই চোখে গভীরতা মাপার চেষ্টা করে। কি আছে এই চোখে? বারবার তাকালে যতল সাগরে সে হারিয়ে যায়। খুব যে কষ্ট হয় সে সাগর থেকে সাঁতার কেটে উপরে উঠতে। চোখ নামিয়ে লাজুক হেসে কথা ঘোরানোর জন্য বলল, এবার আমার চুলে বেনুনি করে দেন।
নিজেকে স্বাভাবিক করে স্বপ্ন নীলের চুলে হাতে বারবার ট্রাই করে বিনি করার জন্য, কিন্তু পারে না। পেঁচিয়ে পেঁচিয়ে কোনো রকম করে দেয়। নীলের কেন জানি এখন আর স্বপ্নকে বিরক্ত লাগে না। তার সাথে মিলে এরকম খুনসুটি করতে বেশ ভালোই লাগে। নীল উঠে দাঁড়ায়। সেবার স্বপ্নর চুল আছড়ে দেবে। স্বপ্ন মানা করা সত্ত্বেও বলল, আপনি এত কষ্ট করে আমার চুল বেঁধে দিয়েছেন, এবার আমার পালা। কোনো কথা বলবেন না, আর ডিস্টার্ব করা যাবে না। স্বপ্ন চুপ হয়ে যায়। মনোযোগ সহকারে চুলে তেল লাগিয়ে দেয়। নীলের আলতো স্পর্শে স্বপ্নর যেন ঘুম পাচ্ছে। সে যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। নীল হাতে একটা রাবার ব্যান্ড নেয়। ছোট্ট বাচ্চাদের যেভাবে ছুটি করে সেভাবে স্বপ্ন চুলে ছুটি করে দেয়। মনে মনে হেসে খুন হয় নীল। স্বপ্ন নড়াচড়া না দেখে নীল উঠে এসে দাঁড়ায়। তাকিয়ে দেখে স্বপ্ন ঘুমে তলিয়ে গেছে। স্বপ্নকে ভাবে দেখে তার মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। তার ফোন বের করে কয়েকটা ছবি তুলে রাখে। মেকআপ বক্স থেকে মেকআপ দিয়ে সাজিয়ে দেয়। ঠোঁটে লিপস্টিক লাগাতে গেলেই স্বপ্ন সজাগ হয়ে যায়। চোখ মাত্র লেগে এসেছে তার। ঘুম ঘুম চোখে স্বপ্ন বলল, কি করছো আমার সামনে? হাতে লিপস্টিকে চোখ যায় নীলের। লুকিয়ে ফেলে। উঠে দাঁড়িয়ে মোবাইল বের করে স্বপ্নর ছবি তুলে নেয়। মোবাইলের ফ্ল্যাশ লাইট আলো পড়তেই চোখের উপরে হাত দিয়ে বলল, আরে কি করছো? ছবি তুলছো কেন? নীল হেসে বলল, আয়নায় গিয়ে দেখেন। এটা বলে সে পালায়। স্বপ্ন দ্রুত উঠে দাঁড়ায়। দর্পণে নিজের চেহারা দেখে নীলের পিছু পিছু ছুটে তাকে ধরার জন্য। স্বপ্ন বলল, নীল দাঁড়াও, তুমি ছবিগুলো ডিলিট করো। নীল সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, ডিলিট করব না, এফবিতে আপলোড করব। স্বপ্ন চিৎকার দিয়ে বলল, না নীল, এমন করো না। আমি এমনই করব। স্বপ্ন আর নীল দুজনে ছোটাছুটি করে। স্বপ্ন নীলের হাত থেকে মোবাইল নিতে চায়, নীল তা দিতে চায় না। নীলকে জাপটে ধরে স্বপ্ন মোবাইল নেওয়ার জন্য। নীল কিছুতেই দেবে না, পণ করেছে। হাতাহাতির মধ্যে দুজনে ধপাস করে সোফায় পড়ে যায়। নীল ভয়ে স্বপ্নর শার্ট খামচে ধরে। চোখ খুলে তাকাতে দুটো চোখ তাকে মোহময় আষ্টে পৃষ্ঠে ধরে। নীলের চোখ যায় স্বপ্নর ঠোঁটের উপরে। সে বুঝতে পারছে না ছেলেদের ঠোঁট কিভাবে এত গোলাপি হয়। বেশিরভাগ ছেলেরাই সিগারেট খেয়ে ঠোঁট কালো কুচকুচু করে ফেলে। স্বপ্নর ঠোঁট দুটো যেন তাকে খুব টানছে, খুব করে টানছে। ঘোর লেগে যায় তার। মাতাল কণ্ঠে সে বলল, আপনি সিগারেট খান না? না। কেন খান না? এমনি ভালো লাগে না আমার। আজ থেকে প্রতিদিন 1 প্যাকেট করে সিগারেট খাবেন। কি? স্বপ্নর কথা শুনে নীলের মাথা ঢুকছে না। সে তো ঠোঁটগুলো মুহূর্তে আটকে গেছে। সে বলল, আপনি কি ঠোঁটে লিপস্টিক লাগান? নীলের এই আবোল তাবোল কথা স্বপ্নর মাথায় ঢুকছে না। স্বপ্ন নীলের চোখের দিকে তাকায়। সে চোখের দৃষ্টি অনুসরণ করে দেখে তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে নীল। স্বপ্ন উঠে যেতে নীলেই নীল কলার খামছে ধরে এক হাতে, আরেক হাত দিয়ে স্বপ্নর চুল খামছে ধরে। স্বপ্ন মাথা ঝুঁকিয়ে ধরে। চোখ বন্ধ করে আগাতে নিলেই স্বপ্ন বাধা দেয়। বাধা পেয়ে চোখ খুলে তাকায়। তার ঠোঁটে স্বপ্নর হাত। এই হাত দিয়ে তাহলে বাধা দিয়েছে। হাতের বাঁধন আলগা পেতে স্বপ্ন উঠে দাঁড়ায়। চলে যায় সে। নীল লজ্জায় মরে যাচ্ছে। কি করতে যাচ্ছিল সে? এই লোকটা এখন তাকে কি মনে করবে? যাক গে, যা মনে করার করুক। এত সুন্দর ঠোঁট দেখলে কেউ কি কন্ট্রোল করতে পারে? ইদানিং কিছুদিন ধরে রোদের দেখা পাচ্ছে না সমুদ্র। আগের মতো এখন আর অফিসে আসে না। ফোন করে মাঝরাতে বিরক্ত করে না। যতই সমুদ্র বলুক তার এগুলো ভালো লাগে না, কিন্তু তাকে রোদের পাগলামিগুলো খুব টানে এখন। বারবার খালি রোদের কথা মনে পড়ে। অফিসে থাকা অবস্থায় মনে হয়, এই বুঝি রোদ এসে বলল, এনার সাথে ভালোই লটর পটর করতে পারেন, এর জন্য আমায় ভুলে গেছেন? আর কেউ এসে এই কথাগুলো বলে না। কোনো কাজে মন বসে না। রোদ তাকে ইগনোর করছে, মানতেই পারছে না। অফিস থেকে ফিরে এসে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়। চোখ বন্ধ করলে রোদের চেহারা মনে পড়ে। এই কয়দিন তাকে 1 মিনিট শান্তিতে থাকতে দেয়নি। যতই ঝাড়ির দিক, ধমক দিক, কোনো কাজ হয়নি। রোদ সেগুলো গায়ে না মেখে বারবার তার কাছে ছুটে এসেছে। মাঝে মাঝে ঠোঁট কামড়িয়ে দিত। পকেট থেকে মোবাইল বের করে গ্যালারিতে যায়। সেখানে রোদের অসংখ্য ছবি আছে। বিয়ের দিনে একটা ছবির উপরে চোখ যায় তার। ধূসরের জোড়াজুড়িতে রোদের কাঁধে হাত দিয়েছে। এটাই তাদের প্রথম কাপল পিক ছিল। ডায়ালও যে রোদের নাম্বারে ফোন দেয়, রিং হচ্ছে কিন্তু ধরছে না কেউ। কয়েকবার রিং হওয়ার পর কেটে দিচ্ছে। সমুদ্র আবার ফোন দেয়, আবার কেটে দেয়। সে খুব ভালো করে বুঝেছে রোদ তাকে ইগনোর করছে। বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে এফবি আইডি লগ ইন করে। সাথে সাথে নিউজ ফিড রোদের কিছু হাস্যোজ্জ্বল ছবি ভেসে ওঠে। রোদের সাথে রিহান আছে। মুহূর্তের মধ্যে সমুদ্রের মেজাজ খারাপ হয়ে যায়। ছুঁড়ে মারি মোবাইল। রোদের চিন্তা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করে। নীল বারবার স্বপ্নকে জোর করছে সিগারেট খাওয়ার জন্য, কিন্তু স্বপ্ন খাচ্ছে না কিছুতে। নীল কালকে রাতে পণ করেছে স্বপ্নর গোলাপি ঠোঁটগুলোকে কালচে বানিয়ে ফেলবে স্বপ্নকে সিগারেট খাইয়ে, কিন্তু স্বপ্ন তো রাজি হচ্ছে না। নীল বলল,
এই সিগারেট প্যাকেট যদি আমার তামিম ভাইয়া বা সমুদ্র ভাইয়াকে দিতাম তাহলে তারা খুশিতে 1000 টাকা দিত। আর আপনি? স্বপ্ন প্যাকেট থেকে 2000 টাকা বের করে নীলের হাতে দিয়ে বলল, টাকার দরকার তো টাকা নাও, তারপর আমায় মাফ করো। এই সিগারেট আমি কিছুতেই খেতে পারবো না। নীলের অপমানে রাগে দুঃখে কান্না আসছে। তার ভাইয়াদের সিগারেট খাওয়া মানা, তারা সবসময় লুকিয়ে সিগারেট খায়। যদি সে স্বইচ্ছায় ভাইদেরকে সিগারেট দিত, তাই জন্য কথা বলছে সে। টাকাগুলো ছুঁড়ে মারে স্বপ্ন মুখের উপর, বলল, আমার কি আপনার ছোট লোক মনে হয়? আপনার থেকে আমি টাকা নেব? এটা বলে হনহন করে বেরিয়ে যায়। সকালে অফিসে যাওয়ার সময় জ্যামে আটকা পড়ে সমুদ্র। তার পাশে এসে আরেকটা গাড়ি এসে দাঁড়ায়। সে গাড়ির জানালার কাছ নেমে যেতে দেখতে পায় রোদকে। রোদ ড্রাইভিং করছে, তার পাশের সিটে রেহান বসে আছে। কিভাবে তারা গাড়িতে বসে হাসি তামাশা করছে। সমুদ্র খুব রাগ হচ্ছে, এখনই কেন জ্যামে আটকা পড়তে গেল। ইচ্ছে করছে ছেলেটাকে গাড়ির ভেতর থেকে টেনে এনে ভর্তা বানিয়ে ফেলতে। সিগন্যাল শেষ হতেই সমুদ্রর গাড়ি চলে যেতে দেখে রোদ রিহানের থেকে দূরে সরে যায়। সমুদ্রকে দেখে ইচ্ছে করে রেহানের গা ঘেঁষে বসেছে। শার্ট জিন্স পরে প্রাচ্য ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়। তখনই ডাইনিং কাছে থেকে খাদিজা এসে বলল, এসব কেমন বেশভূষা? ট্রিনো ডাইনিং থেকে প্রাচ্যকে দেখছে। প্রাচ্য মুখে বিরক্তি নিয়ে খাদিজাকে এড়িয়ে বেরিয়ে যেতে নিলেই খাদিজা বলল, ট্রেন, দেখছিস কি অসভ্য মেয়ে? আমি কথা বলছিস তা না শুনেই চলে যাচ্ছে। প্রাচ্য খাদিজার দিকে তাকিয়ে বলল, প্রতিদিন এক কথা শুনতে ভালো লাগে না, নতুন কিছু আপডেট থাকলে ভালো হয়। প্রাচ্য চলে যায়। খাদিজা পেছন থেকে হাঁক দিয়ে বলল, বাইরে যাচ্ছে, স্বামীর সামনে বসে আছে, একবার তাকে বলার প্রয়োজন বোধ করে না? ট্রিনো আর খেতে পারিনি, সে উঠে দাঁড়ায়। রোদকে ফোন করে জিজ্ঞেস করে প্রাচ্য কোথায় আছে। রোদ বলেছে প্রাচ্য ভার্সিটি যাচ্ছে, এক্সাম আছে প্রাচ্যর। ভার্সিটি যায় ট্রিনো। প্রাচ্যকে নিয়ে বাড়ি ফিরবে। অনেকক্ষণ ভার্সিটি গেট দাঁড়িয়ে থাকে। প্রাচ্যকে আসতে না দেখে ট্রিনো ক্যাম্পাসে ঢোকে। কতদিন হয়েছে সবাই মিলে ক্যাম্পাসে আসা হয় না। ক্যান্টিন ঢুকে দেখে একই টেবিলে দুজন মানুষ বসা। প্রাচ্যর সামনে চেয়ারে শিহাব বসে আছে। ট্রিনো চোখ যায় টেবিলে রাখা দুটো হাতের দিকে। শিহাব প্রাচ্যর হাত ধরে আছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। আর থাকা যাবে না এখানে। ইদানিং প্রাচ্য বাসায় থাকলে মোবাইলে বেশি সময় দেয়। মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে কথা বলে। তার মানে কি শিহাবের সাথে কথা বলে? এই জন্য তাকে এড়িয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে কখন যে ভার্সিটি গেট পেরিয়ে মেন রাস্তায় চলে এসেছে তার কোনো খেয়াল ছিল না। সিএনজির সাথে ধাক্কা খায়, হাত পা কপাল ছিলে যায়, পায়ের গোড়ালিতে ব্যথা পায়। স্বপ্ন ঢাকার বাইরে যাবে সেজন্য প্রাচ্যকে ডেকে আনে নীলের সাথে থাকার জন্য। দুই বোন মিলে রান্না করে, নানা বিষয়ে আড্ডা দিয়ে ঘুমোতে যায়। নীলের চোখে ঘুম নেই, বিছানা এপাশ ওপাশ করতে থাকে। চোখ বন্ধ করলেই স্বপ্নর হাসি মাখা চেহারা ভেসে ওঠে। অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। 2 দিন পর প্রাচ্য বাসায় ফেরে। খাদিজা তাকে দেখে অনেক বকাছকা করে। রুমে এসে ট্রিনোকে দেখে, মাথায় ব্যান্ডেজ করা, পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ করা, পা মেলে শুয়ে আছে খাটে, পেটের উপরে ল্যাপটপ রাখা, কাজ করছে। প্রাচ্যকে রুমে ঢুকতে দেখেও তাকায়নি সে। আয়নার সামনে দাঁড়িয়ে ট্রিনোকে আর চোখে দেখতে থাকে। প্রাচ্যর কেন জানি জড়তা কাজ করছে ট্রিনোর সাথে কথা বলতে। ট্রিনো এই অবস্থা তাকে একবারও জানায়নি। আর সে একবারের জন্য 2 দিন ট্রিনোকে ফোন করেনি। ট্রিনো পাশে এসে বসে বলল, কিভাবে এসব হয়েছে তোর? একবারের জন্য ট্রিনো তাকায়নি, নিজের কাজে সে ব্যস্ত। ট্রিনো বাহুতে হাত দিলে ট্রিনো এক ঝটকায় মেরে ফেলে দেয়। ল্যাপটপ নিয়ে উঠে দাঁড়ায়। সেন্টার টেবিলে ল্যাপটপ রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে নিচে যায়। সেদিন গাড়ির সাথে ধাক্কা খেয়ে হাত পা কপাল ছিলে যায়। পায়ের গোড়ালিতে একটু বেশি ব্যথা পাওয়াতে ব্যান্ডেজ করে দেয় ডক্টর। রাতে 2 জন দুপাশে করে শুয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। তখনই প্রাচ্যর মোবাইলে ফোন আসে। মোবাইলটা ট্রিনোর পাশে রাখা ছিল বলে মোবাইলের স্ক্রিনে শিহাবের নামটা দেখতে পায়। প্রাচ্য মোবাইলটা নিয়ে উঠে বারান্দায় চলে যায়। প্রাচ্য বিরক্তি নিয়ে ফোন ধরে বলল, বললাম না আমায় যেন আপনি ফোন না দেন। বিশ্বাস করো প্রাচ্য, সেদিন আমি ইচ্ছা করে এমন করিনি। তোমাদের বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু তোমার বন্ধুরা আমায় তুলে নিয়ে আমার ফোন থেকে এরকম মেসেজ করেছে। তাতে আমার কি দোষ? দোষ তোমার বন্ধুদের। তারা প্ল্যান করে আমার সাথে এরকম করেছে। এই কথা আর কয়বার বলবেন? যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসবে না, তুমি ওই ত্রিনোকে ছেড়ে আমার কাছে চলে আসো। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই তোমার। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। দ্বিতীয়বার যেন আমার কাছে যেন ফোন না আসে। আমি যখন তোমাকে ভালোবাসি, তোমাকে তো আমার হতেই হবে। থ্রেট দিচ্ছেন? তোমাকে আমি না পেলে কাউকে পেতে দিবে, তাই ভালো ভালো বলছি আমার কাছে চলে আসো। প্রাচ্য ফোন কেটে মোবাইল বন্ধ করে দেয়। শিহাবের একটা কথা বারবার ভাবাচ্ছে। সেদিন ভার্সিটিতে শিহাব বলেছে বন্ধুরা এরকম করেছে। তার মানে কি শিহাব বিয়ে করতে না আসা ওদের প্ল্যান ছিল, যাতে প্রাচ্য আর ট্রিনোর বিয়ে হয়?
সেই প্ল্যান কি তৃণ যুক্ত ছিল? যদি বা তৃণই যুক্ত থাকে তাহলে তৃণ কেন বলেছে স্বপ্নর জন্য তাকে বিয়ে করেছে? তার মানে কি প্ল্যান তৃণ জানতো না? তৃণকে জিজ্ঞেস করলেই শিওর হওয়া যাবে। খাটে হেলান দিয়ে বসে প্রাচ্য বলল, শিহাবকে যে কিডন্যাপ করেছে স্বপ্ন, সেটা কি তুই জানতি? তৃণর ভ্রু কুচকে যায়। সে বলল, গাঞ্জা খেয়েছিস নাকি? স্বপ্ন কেন শিহাবকে কিডন্যাপ করতে যাবে? শিহাব তোকে বিয়ে করতে চায়নি, তাই তো মেসেজ করেছে তার বাবা মাকে। শিহাব বলছে সেই মেসেজ আর মোবাইল থেকে তোর করা। তৃণর মেজাজ গরম করে বলল, এত শিহাব শিহাব করছিস কেন? আমি এসব কিছু জানি না, আমায় এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করবি না। প্রাচ্য মোবাইল খুলে স্বপ্নকে কল করে। স্বপ্নর শিহাবকে কে যে কিডন্যাপ করা হয়েছে তা জিজ্ঞেস করে। স্বপ্ন বলল, কি করবো আমরা? তোদের দুজনকে পৌঁছাতে পৌঁছাতে হয়রান হয়ে গেছে, তাই তো লাস্ট পর্যন্ত আমাদের কিডন্যাপার হতে হয়েছে। তাই বুঝি এরকম করবি? কেন? শেহাবের জন্য কি তোর দরদ উঠলে পড়েছে নাকি? না। শোন, এই প্ল্যান আমাদেরকে তোর ভাই দিয়েছে। কি? ভাইয়া জানতো? হুম। তৃণ কি জানতো? না, তৃণকে জানালে প্ল্যান ভেস্তে দিত, তাই তোরা দুজন ছাড়া আর সবাই জানতো। সকালে বিকেলে শিহাব তৃণদের রুমের সামনে বারান্দা বরাবর রাস্তায় দাঁড়িয়ে থাকতো। প্রাচ্য মাঝে মাঝে দেখতো, কিন্তু ইদানিং এখন আর শিহাব তাকে ফোন দেয় না। শিহাব কি তার জন্য এখানে আসে নাকি অন্য কোনো কারণে প্রাচ্য বুঝতে পারে না। এসব কিছু তৃণর চোখ এড়ায় না। অনেক দিন তো হয়েছে এই বাড়িতে এসছিস, তোর প্রাণপ্রিয় বর যে একবার আসেনি তোকে দেখতে। রোদ মোবাইল স্ক্রল করছিল। রিহানের কথা শুনে চোখ তুলে তাকায়, বিরক্তি নিয়ে বলল, তোকে কি কৈফিয়ত দিতে হবে? আমার মনে হচ্ছে সমুদ্র মধু পেয়ে গেছে, নতুন করে মধু সংগ্রহ করতে ব্যস্ত, তাই বোধ হয় তোর কথা ভুলে গেছে। অসহ্য। এটা বলে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সিঁড়িতে পা রাখবে তখনই ডোরবেল বেজে ওঠে। এত রাতে কে আসবে? বিরক্তি নিয়ে দরজা খুলে দেয় রোদ। সমুদ্রকে দেখে দরজা আটকে নিতে গেলেই সমুদ্র হাত দিয়ে বাধা দেয়, যাতে রোদ দরজা আটকাতে পারে না। শুনুন, দরজা আটকাবো। শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই বের করে দিচ্ছিস? কার শ্বশুর বাড়ি? আমার। এটা বলে রোদের পাশ কেটে রুমে ঢুকে যায়। সোফা থেকে রেহান মাথা উঁচু করে তাকিয়ে আছে তাদের দিকে। তা দেখে রোদকে পাজা গোলে করে তুলে নেয় সমুদ্র। রোদ হতভম্ব, চূড়ান্ত অবাক। সমুদ্র গলা জাঁপটে ধরে বলতে থাকে তাকে নামানোর জন্য, কিন্তু সমুদ্রর কানে সে কথা কর্ণপাত হয়নি। সোজা গিয়ে রোদকে বিছানায় নামিয়ে দেয়। দরজা আটকিয়ে রোদের কাছে আসে। রোদ চিল্লিয়ে বলে, আপনার বাড়িতে আমাকে ঢুকতে দেননি, এখন কোন সাহসে আমার বাড়িতে এসেছেন? যে সাহসে তুমি আমার নামে মিথ্যা বদনাম দিয়েছো, সেই সাহসে। রোদ বলল, ওয়েট, কি বললেন আপনি? হাতের ঘড়ি খুলতে খুলতে সমুদ্র বলল, কি বললাম? তুই থেকে তুমিতে, ব্যাপার কি? রোদের কথা শুনে সমুদ্র শুধু একটু হাসে। সেদিন স্বপ্ন নীলকে নিয়ে শপিংয়ে যায়, অনেকগুলো শাড়ি কিনে দেয়। স্বপ্নর দেওয়া শাড়ি থেকে সোনালি পাড়ের লাল শাড়িটা তুলে নেয়, শাড়ির সাথে মিলিয়ে লাল ব্লাউজ পরে, হাতে রেশমি ছুরি পরে, খোপায় 4টা লাল গোলাপ দেয়, ছোটে রেড কালারের লিপস্টিক দেয়। আয়নায় নিজেকে ভালো করে দেখে নেয়। তখনই নীলের কানে কলিং বেলের শব্দ আসে। সিঁড়ি দিয়ে দৌড়িয়ে যায়, দরজা খুলে দেয়। স্বপ্ন দাঁড়িয়ে আছে। স্বপ্নর চোখ সরছে না, মাতাল হয়ে যাচ্ছে, যেন কোনো অপসরী দাঁড়িয়ে আছে। নীল লজ্জায় তাকাতে পারছে না, খুব লজ্জা লাগছে। আর চোখে তাকায় এসে স্বপ্ন নিজেকে সামলিয়ে বলে, সুন্দর লাগছে। এটা বলে উপরে উঠে যায়। নীলের মনটা খারাপ হয়ে যায়, যার জন্য সেজেছে সে একটু দেখলেও না। সে তো ভেবেছে স্বপ্ন আরও কিছু বলবে। এখন আর ভালোবাসি বলে না স্বপ্ন। কেন বলে না তাকে ভালোবাসে? দরজা লাগিয়ে উপরে আসে। নিজের রুমে না যেয়ে স্বপ্ন রুমে যায়। স্বপ্ন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। চুপি চুপি হেঁটে যায় নীল। দরজা আটকিয়ে স্বপ্নকে পিছন থেকে জড়িয়ে ধরে। নীলের স্পর্শ পেয়ে স্বপ্ন বলল, নীল ছাড়ো। স্বপ্ন ঘুরে দাঁড়ায়। নীলের হাত টেনে পেছন থেকে সামনে এনে বলল, এত রাতে তুমি এখানে? নীল স্বপ্নকে জড়িয়ে ধরে, বুকে মুখ লুকিয়ে অভিমান করে বলল, আপনি এখন আর আমায় ভালোবাসেন না? স্বপ্ন কি বলবে বুঝতে পারছে না। নীল তাকে ভালোবেসে ফেলেছে বুঝে গেছে। স্বপ্ন নীলের থুতনি ধরে বলল, তুমি সুরবালাকে ভালোবাসো, আমাকে তো নয়। নীল কি বলবে বুঝতে পারছে না। সত্যিই তো সে সুরবালাকে ভালোবাসতো, কিন্তু সেই জায়গায় যে এখন স্বপ্ন আছে। এ কয়েকদিন স্বপ্নর সাথে থাকতে থাকতে সুরবালার কথা ভুলে গেছে। সেখানে এসেছে সুরবালার জন্য, কিন্তু এখন স্বপ্ন তার শয়নের স্বপ্নে বিরাজ করছে। নীলের চোখ যায় স্বপ্নের ঠোঁটের দিকে। সে কাতর কণ্ঠে বলল, আমায় একটু আদর করেন প্লিজ।
স্বপ্ন চোখ উঠে যায় চড়ক গাছে। এই মেয়ে কী বলছে? মাথা ঠিক আছে তো? একদিন কিস করার জন্য তাকে কি মায়ের টাইনায় দিল, আর এখন নিজে থেকে আবদার করছে। মনে হচ্ছে সে কল্পনায় আছে। নীলের কথায় তার হুঁশ ফেরে। একটা কিস করেন প্লিজ। স্বপ্ন মাথা নাড়া দেয়। সে বলল, তুমি ঠিক আছো? আমি ঠিক নেই, একদম ঠিক নেই। স্বপ্ন ঠোঁটে হাত দিয়ে বলল নীল। স্বপ্ন হাত সরিয়ে বলল, রুমে গিয়ে ঘুমাও। না, আমাকে আদর না দিলে যাবই না। নীল স্বপ্নকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়। তার উপরে চড়ে বসে। স্বপ্ন উঠতে গেলে চেপে ধরে। স্বপ্ন খুব কষ্টে নিজেকে সংযত করেছে। এই মেয়ে কেন বুঝছে না এভাবে কোনো ছেলের কাছে আসলে কন্ট্রোল করা কষ্টকর হয়ে পড়ে। নীল তার তর্জনী আঙ্গুল রাখে স্বপ্নের কপালে। কপাল থেকে নাকে, নাক থেকে ঠোঁটে এসে থামে নীলের আঙ্গুল, ঝুঁকে পড়ে। নীলের উষ্ণ নিঃশ্বাস স্বপ্নের মুখে পড়ছে, মাতাল করে দিচ্ছে, ঘোরে লেগে যাচ্ছে তার। ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় নীলকে। বিছানার সাথে দুই হাত চেপে ধরে। দুজন দুজনের চোখ অনেকক্ষণ তাকিয়ে মাতাল হয়। নীলের চোখে ভাষা বুঝতে স্বপ্নর দেরি হয়নি। এই চোখের ভাষা কি বলছে তাকে? চোখ সরিয়ে ফেলে। নীলের ঘাড়ে ঠোঁট ছোঁয়া। নীলের সর্বাঙ্গ কেঁপে ওঠে, চোখ বন্ধ করে ফেলে। স্বপ্ন নিজের পা দিয়ে নীলের পা পিছিয়ে ধরে, চুমুতে ভরিয়ে দিচ্ছে। নীলের কমলার কোয়ার মতো ঠোঁট দুটো আঁকড়ে ধরে। নীল স্বপ্নকে চুল খামচে ধরে, পেট থেকে শাড়ি সরিয়ে ফেলে নাভিতে মুখ ডুবায়, চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে। শাড়ির কুচিগুলো খুলে ফেলে। তখনই স্বপ্নর হুঁশ ফেরে। কি করতে যাচ্ছিল সে? নীল না হয় কাছে এসেছে তাই বলে সে, কিন্তু সে নিজেকে কেন কন্ট্রোল করতে পারেনি? এভাবে বিয়ের আগে তার ভালোবাসাকে কিভাবে অপবিত্র করতে গেছিল? রাগে নিজের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। উঠে বাহিরে যায়। নীল স্বপ্নর স্পর্শ না পেয়ে সে চোখ খুলে। স্বপ্নকে দেখতে না পেয়ে মন খারাপ হয়ে যায়। অনেকক্ষণ স্বপ্নর জন্য অপেক্ষা করে। স্বপ্নকে আসতে না দেখে উঠে বসে, শাড়ি গায়ে পেঁচিয়ে কান্না করতে থাকে। কেন স্বপ্ন চলে গেছে? নীল সকালে ঘুম থেকে উঠে নিচে যায়। স্বপ্ন ওর দিকে তাকায়। স্বপ্ন তার দিকে একবারও তাকায়নি। স্বপ্ন নীলকে বলল, নাস্তা খেয়ে ব্যাকপ্যাক গুছিয়ে নাও। নীল স্বাভাবিকভাবে বলল, কেন? তুমি বাড়ি যাবে 10টার ট্রেনে। মানে কি? আপনি বলেছেন 7 দিন যেন আপনার সাথে থাকি, এখনো 2 দিন বাকি আছে। থাকো, তুমি আজকে বাড়ি চলে যাবে, এটা আমার শেষ কথা। নীল জেদ ধরে বলল, আমি যাব না। যাবে মানে কি? প্রাচ্যের সাথে কথা হয়েছে, প্রাচ্য তোমার দাদুকে জানিয়ে দিয়েছে তুমি আজকে বাড়ি ফিরবে। নীল রাগ দেখিয়ে বলল, আমি যাব না। স্বপ্ন রাগ দেখিয়ে সামনে রাখা নাস্তা ফেলে দিয়ে বলল, তুমি যাবে, এক্ষুনি গিয়ে রেডি হও। এটা বলে উঠে যায়। নীল কান্না করতে থাকে। কেন স্বপ্ন এমন করছে? সুরবালাকে ভালোবেসে বলেই দুজন গাড়িতে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। নীল জানালার দিকে তাকিয়ে চোখের জল আটকানোর চেষ্টা করছে। প্ল্যাটফর্মে এসে গাড়ি থামে। লাগেজ স্বপ্ন হাত থেকে নীল নিয়ে যায়। বলল, নিজের বোঝা নিজে টানতে পারি। স্বপ্ন আর কিছু বলল না। প্ল্যাটফর্মে প্রাচ্য ছিল। বোনকে জড়িয়ে ধরে ট্রেনে উঠে যায়। ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছে। যদি স্বপ্নকে একবার তাকে ডাক দেয়, যদি বলে ফিরে আসতে, কিন্তু স্বপ্ন বলেনি। দীর্ঘশ্বাস ফেলে নিজের কেবিনে যায়। স্বপ্ন প্রাচ্যকে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। নীল বাড়িতে গিয়ে মনমরা হয়ে থাকে। কারোর সাথে কোনো কথা বলছে না। 5 দিনের স্মৃতিকে যেন তার কাছে 5 বছরের জমানো স্মৃতি মনে হচ্ছে। নীল একটা বিষয় খুব আশ্চর্য হয়। বাড়িতে আসার পর থেকে সুরবালার কথা এবারও মনে পড়েনি। মিনিট মিনিট শুধু স্বপ্নর কথাই মনে পড়েছে। তার মানে কি সুরবালার সুর ছিল একটা মোহ, ভালো লাগা, আর স্বপ্ন তার ভালোবাসা? হ্যাঁ, স্বপ্ন তার ভালোবাসা। কিন্তু এত দেরি হয়ে গেল কেন নিজের মনের কথা বুঝতে? বাড়িতে এসেছে 15 দিন হয়েছে, একবারও স্বপ্ন তাকে ফোন দেয়নি। তাই বাধ্য হয়ে স্বপ্নকে সে ফোন দেয়। কেটে দেয়, আবার দিলে বন্ধ বলে। মোবাইল বিছানায় ফেলে হাউমাউ করে কান্না করতে থাকে। সোহার কেন জানি খুব অশান্তি লাগে। কিছু খেতে পারে না, বমি আসে তার। বুঝতে পারছে না তার কেন এমন হচ্ছে। মাথাটা ঘুরাচ্ছে। তামিম বাড়িতে থাকলে হয়তো তার সমস্যাগুলোর কথা বলতে পারতো, কিন্তু তামিম এখন ঢাকায় আছে। রান্নাঘর থেকে বের হতেই মাথার ভেতরে চক্কর দিয়ে ওঠে, মাথা ঘুরিয়ে পড়ে যায়। নীল পানি খাওয়ার জন্য আসলেই দেখে সোহা নিচে পড়ে আছে। চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডেকে আনে। আমিনা মেয়ের অবস্থা দেখে কান্না করতে থাকে। সোলোমান মির্জা তাদের ফ্যামিলি ডক্টরকে ফোন করে আনে। সোহাকে দেখে আমিনাকে বলল, আপনার মেয়ে মা হতে চলেছে। উপস্থিত সবার মাথায় যেন ঠাডা পড়েছে, এমন মনে হচ্ছে তাদের। কারো মুখে কোনো কথা নেই। পরিবেশটা থমথমে হয়ে উঠেছে। বারবার সমুদ্র রোদকে জড়িয়ে ধরছে। রোদ বারবার ঝামটা মেরে ফেলে দেয় সমুদ্রর 2 হাত দিয়ে। সমুদ্র এবার শক্ত করে রোদকে জড়িয়ে ধরে। এবার দেখি কি করো।
কিছুক্ষণ টানা হিচড়া করতে থাকে, পা দিয়ে সমুদ্রের পায়ে আঘাত করে। সমুদ্র রোদকে পাঁজাকোলা করে বিছানায় শুয়ে দেয়। আজ খুব আলতো করে রোদকে স্পর্শ করেছে। রোদ ইচ্ছে মতো সমুদ্রের পিঠে কিল ঘুষি মারতে থাকে। সমুদ্র মুখ উঠিয়ে বলল, এমন করছো কেন? রোদ রাগ দেখিয়ে বলল, চাহিদা মেটানোর প্রয়োজন হয়েছিল বলেই আমার কাছে এসেছেন। তুমি যদি তাই মনে করো তাহলে তাই। কিন্তু আপনার চাহিদা মেটানোর ইচ্ছুক আমার নেই। ছাড়ুন। কি পেয়েছেন আমায়? সমুদ্র ছাড়ার বদলে আরও জাঁপটে ধরে। আজ খুব আলতো করে স্পর্শ করছে। সমুদ্রের ছোঁয়া আজ কোনো হিংস্রতা নেই, আছে শুধু ভালোবাসা। তারপরও এখনও আর রোদের এই ভালোবাসাময় স্পর্শগুলো নিতে খারাপ লাগছে, নিতে পারছে না। সোহা মা হতে চলেছে কি করে? বিয়ের আগে মা অসম্ভব। তার মানে কি সোহার সাথে কেউ জোর করেছে? কে এমন খারাপ কাজ করবে? সোহার এই কথা ভাইয়া জানলে কিভাবে রিয়্যাক্ট করবে? বারবার নীলের মনে এসব প্রশ্ন আসছে। এসব ভাবতে ভাবতে সারা রাত নির্ঘুম কেটে যায়। সকালে গোসল করে রোদ রুম থেকে বের হয়। বারান্দা দিয়ে নিচে নামতে নিলে রেহান তার হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। রোদ বলল, রেহান, তোকে কতবার বলেছি আমার আশেপাশে আসবি না। এখন যদি হাত না ছাড়োস, সবাইকে ডেকে এনে তোর লুচ্চা মার্কার চরিত্রটা দেখাবো। রেহান বাঁকা হেসে রোদের কোমরে হাত দেয়। রেহানের স্পর্শ রোদের পুরো শরীর ঘিন ঘিন করে ওঠে। চোখ বন্ধ করে মুচড়ামুচড়ি করছে। রেহান তাকে জাঁপটে ধরে, তার কোমরে স্লাইড করতে থাকে, নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে। বারবার আল্লাহকে ডাকে যেন এই লুচ্ছা ব্যাটার থেকে ছাড়া পেতে পারে। রেহান কিছু বুঝে ওঠার আগে কেউ তার পেছন থেকে টি শার্ট টেনে ধরে। মুখ ঘুরালে তার নাক বরাবর ঘুষি পড়ে, মুখ থেতলে ফ্লোরে পড়ে। ক্রোধান্বিত গলায় বলে, তোর এত বড় সাহস আমার বউকে স্পর্শ করিস? তোর ভাগ্য বলো বলি আজ এর চেয়ে বেশি কিছু করলাম না। নেক্সট টাইম রোদের আগে পিছিয়ে তোকে যেন না দেখি। এটা বলে রোদের হাত ধরে টেনে নিয়ে রুমে নিয়ে আসে, ধাক্কা মেরে খাটে ফেলে দেয়। রোদ উঠতে গেলে সমুদ্র ধমক দেয়, শুয়ে থাকে দেয়। টিস্যু বক্স নিয়ে রোদের পাশে বসে। পেট থেকে শাড়ি সরিয়ে রেহানের যে জায়গা স্পর্শ করেছে সেই জায়গায় বারবার টিস্যু দিয়ে মুছতে থাকে। রোদ হেসে দেয় সমুদ্রের কাণ্ড কারখানে। তার মুখটাকে শক্ত করে ফেলে শাড়ি ঠিক করে কঠিন করে কথা বলল, এত প্রেম দেখানোর প্রয়োজন নেই। আমার জন্য কি মেয়ের অভাব পড়েছে নাকি? তো কি প্রেম দেখাতে যাব? সমুদ্রের কথায় রোদের মেজাজ চটে যায়। সে বলল, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। রোদকে কাছে টেনে বলল, তুই চল আমার সাথে, তাহলে আর এই বাড়িতে আসবো না। সমুদ্রকে ধাক্কা মেরে রোদ বলল, বাড়িতে যখন ঢুকতে দেন নাই তখন মনে ছিল না? রাগের বশে করেছি আমি এগুলা। এখন আমি খুব ঠান্ডা মেজাজেই বলছি, আপনার সাথে আমি কখনো ফিরবো না। সমুদ্র রোদকে কাঁধে তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তৃণু পুরোপুরি সুস্থ হয়েছে, অফিসে যাওয়ার জন্য বের হয়। আজও রাস্তায় দাঁড়িয়ে আছে শিহাব, কানে ফোন। তৃণু চোখ তুলে তাকায়, প্রাচ্য বারান্দা দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তৃণু আবার দুজনকে জহুরি চোখে দেখে, যা বোঝার সে বুঝে গেছে। দীর্ঘশ্বাস ফেলে নিজের কাছে যায়। তৃণুকে চলে যেতে দেখে শিহাব কান থেকে ফোন সরিয়ে রহস্যময়ী একটা হাসি দেয়। প্রাচ্যকে ফোনে কথা বলতে দেখে। তৃণুকে দেখানোর জন্য নিজের কানে ফোন ধরে, যাতে প্রাচ্যকে নিয়ে তৃণুর মনে সন্দেহ ঢুকে। এতদিন সমুদ্রের পিছনে পিছনে একটু ভালোবাসার জন্য অনেক ঘুরেছে। সমুদ্র ভালোবাসার বদলে তাকে অনেক কটু কথা বলেছে, নানাভাবে তাকে অপমান অপদস্থ করেছে। এখন আসছে ভালোবাসা দেখাতে। বউ বউ বলে মাথা খেতে এত সহজে সমুদ্র ভালোবাসা সে গ্রহণ করবে না। তাকে যেমনভাবে ঘুরিয়েছে, কষ্ট দিয়েছে, সমুদ্রকে তাই ফেরত দেবে সমান সমান হয়ে গেলে। তারপর সমুদ্র ভালোবাসা গ্রহণ করবে, সুখে সংসার করবে। রোদ রুমের দরজা আটকিয়ে সব ভাবতে আছে। সমুদ্র বাইরে দাঁড়িয়ে চিৎকার করে দরজা খোলার জন্য। সমুদ্র নিরুপায় হয়ে বের হয়ে যায়। বিকেলে 4টায় একটা মিটিং আছে। তামিম আসে যাবে মিটিংয়ে। সমুদ্র সহ ডিনার করতে এসেছে তামিম। শুয়ে বিছানায় ছটফট করতে থাকে। বাড়িতে থাকলে তার বুকে গুটিসুটি মেরে সোহা রানী শুয়ে থাকতো। এ কয়দিন তার বুকটা খুব খালি খালি লাগে, তাই ঘুম আসে না। সারা রাত সোহার স্মৃতি নিয়ে কাটিয়ে দেয়। পরশু বাড়িতে চলে যাবে, তারপর সবাইকে জানিয়ে দেবে তাদের বিয়ের কথা। সেদিন হয়তো অনেক বড় ঝড়ের মুখে পড়তে হবে তাকে। মাঝরাতে রোদের ঘুম ভেঙে যায়। একটা দড়ি এনে খাটের সাথে সমুদ্রর হাত পা বেঁধে দেয়। বাথরুম থেকে পানি এনে সমুদ্রর গায়ে ঢালে। পানি পড়াতে সমুদ্র আঁতকে ওঠে। উঠে বসতে গেলে বাধা পায়, হাত পা তার বাধা। নিজেকে ছাড়ানোর জন্য হাত পা নাড়াতে থাকে। কার এত বড় সাহস তার সাথে এমন করেছে? চোখ পড়ে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটা অবয়বের উপরে। সে অবয়বের মুখে হাসি, যেন সে বিশ্ব জয় করেছে। এরকম কাণ্ড করে সে অবয়ব আর কেউ নয়, সে হলো রোদ। কপট রাগ দেখিয়ে বলল, রোদ, বৃষ্টি জ্বর কি এখন রুমের ভিতরে হয় নাকি? রোদ হাতে রাখা বালতি রেখে লাইট অন করে। সে বলল, শুধু ঝড় নয়, এখন সুনামি হবে রুমের ভেতরে।
এটা বলে পাশে রাখা বালতি হাতে নেয়, যথাদ্রুত বাথরুমে যায়, আরেক বালতি পানি এনে ঢেলে দেয়। সমুদ্র লম্বা চুলগুলো চোখে এসে পড়ে। কি হচ্ছে রোদ? তুই আমায় শারীরিক নির্যাতন করেছিস, এখন থেকে তার প্রতিশোধ নেওয়ার জন্য তোকে মানসিক নির্যাতন করব। রোদ, তোর এত বড় সাহস, তুই আমাকে তুই করে কথা বলিস? খুব খারাপ হয়ে যাবে কিন্তু। সমুদ্র ভেজা চুলগুলো মুঠো করে ধরে বলে, একবার কেন, 100 বার তোকে তুই বলবো। তুই 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 একবার ছাড়া পাই শুধু, তোর তুই বলার ভার করব। আগে তো ছাড় পাই, তারপর পারলে যা পারিস তাই করিস, কিচ্ছুটি বলবো না তোকে। সমুদ্র ধমক দিয়ে বলল। রোদ? সমুদ্রের চিবুক ধরে বলল, এই তুই নিজেকে কি মনে করিস? তোর ধমকে রোদ ভয়ে চুপসে যাবে? নো ওয়ে, তোকে একটানা 4 দিন গৃহবন্দী করে রাখবো। এটা বলে রোদ চলে যায়। সমুদ্র নিজেকে গালাগাল করতে থাকে, কেন সে রোদের প্রতি দরদ দেখাতে কাছে। এই মেয়েদেরকে যদি ছেলেরা একটু পাত্তা দেয় তাহলে তারা মাথায় চড়ে বসে, যেমন এখন রোদ সমুদ্রের মাথায় বসে নাচছে। রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে আস্তে চিবিয়ে খেতে রোদকে। এখন এর সাথে সাথে বিছানায় দেখে তার গা গুলিয়ে আসছে। এক মুহূর্তে থাকা দুষ্কর হয়ে আছে, তাহলে 4 দিন কিভাবে থাকবে? তামিম অফিসে এসে দেখে সমুদ্র এখনো আসেনি। ফোন দেয়, রিং হচ্ছে কিন্তু ধরছে না, তাই আর ফোন দেয়নি। বিকেলে বাসায় এসে সমুদ্র রুমে যায়। দরজা বাইরে থেকে আটকানো ছিল, দরজার লকে মোচড় দিতেই খুলে যায়। রুমে ঢুকে তামিমের চোখ কপালে উঠে যায়। এই হাল কে করেছে সমুদ্রর? তামিমকে দেখে চোখে ইশারা দেয় তার বাঁধন যেন খুলে দেয়। সকালে রোদ এসে মুখ বেঁধে দিয়ে যায়, যাতে সমুদ্র চিৎকার না করে হেল্প না চাইতে পারে। তামিম বাঁধন খুলে দেয়, বসে পড়ে সমুদ্র। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, দম যেন এতক্ষণ আটকে ছিল। তামিম বলল, তোর এই হাল কে করেছে? সমুদ্র সেই উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, শালা বিয়ে করতে মানুষের কে বলে? তামিম মুচকি হাসে। সে বুঝে গেছে সমুদ্রর এই বেহাল করার পিছনে রোদ আছে। কেন, বউ কি পীড়া দেয় নাকি বেশি? না, আমার বউ আমায় খুব ভালোবাসে, দেখলে না ভালোবাসার নমুনা। এটা বলে ওয়াশরুমে যায়। সন্ধ্যায় তামিম চলে যায়। সমুদ্র আজ ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে ছাদে। রোদ আসবে না, কিছুতেই আসবে না, তাই বাধ্য হয়ে পাজা গোলা করে তুলে নেয় সমুদ্র। ছাদের মাঝখানে ফুলের পাপড়ির উপরে দাঁড়া করায়। রোদের চোখ জুড়ে যাচ্ছে, এত সুন্দর করে সমুদ্র তার জন্য আয়োজন করেছে ভাবতেই তার খুশি লাগছে। পুরো ছাদের ক্যান্ডেল প্রদীপে ভরপুর, ছাদের মেঝেতে গোলাপি পাপড়ি, চোখ যায় দোলনায়, ফুলে ফুলে সাজিয়ে রেখেছে। ছুটে যেতে ইচ্ছে করছে কিন্তু যাবে না, সমুদ্রের প্ল্যানে জল ঢেলে দেবে সে, এটাই মনে মনে ভেবে রেখেছে। সমুদ্র রোদের কানে কানে ফিসফিস করে বলল, কেমন হয়েছে? কানের কাছে সমুদ্র উষ্ণ নিঃশ্বাস রোদের ভেতরের সত্তাকে কাঁপিয়ে দিয়েছে। চোখ তুলে তাকায় সমুদ্রের দিকে। এমন নরম নরম কথায় গললে হবে না। সে কাজ করতে এসেছে, যে কাজ করতে এসেছে সে কাজ করতে হবে আগে রোদকে। বারবার এই কথাটাই রোদ নিজেকে নিজেই বুঝিয়ে দিচ্ছে। সমুদ্রের দিকে তাকিয়ে মুচকি হেসে ছাদের উপরে টেবিলে রাখা ডিনারের কাছে যায়। একবার টেবিলের দিকে তাকায়, আরেকবার সমুদ্রের দিকে। সমুদ্রকে আজ বেশ খুশি খুশি লাগছে। টেবিলের কার্নিশে হাত দিয়ে উল্টিয়ে ফেলে দেয়। সমুদ্রের হাসি মাখা মুখখানা অমাবস্যা নেমে আসে। রোদ সমুদ্রের কাছে এসে বলল, পিরিতি দেখানো হচ্ছে? আমি কি বলছি এইসব পিরিতির আয়োজন করতে? এটা বলে ছাদের ক্যান্ডেল প্রদীপগুলো ছুঁড়ে মারে। সমুদ্রের কপালের রগগুলো ফুলে উঠে, হাতের 5 আঙ্গুল মুষ্টিবদ্ধ করে। রোদ সমুদ্রের দিকে তাকায় তার রিয়াকশন দেখার জন্য। রোদ দেখতে পাচ্ছে সমুদ্র রেগে গেছে, কিন্তু এখন রাগ দেখাচ্ছে না কেন? এতক্ষণে রেগে বোম হয়ে যাওয়ার কথা, কিন্তু কিছু না বলে সমুদ্র রোদের ভাবনায় জল ঢেলে দিয়ে গটগট করে হেঁটে নিচে চলে যায়। রোদ হা হয়ে গেছে। সে তো ভেবেছে এখন ঘূর্ণিঝড় উঠবে, কিন্তু আজ যে ঘূর্ণিঝড় বেশ শীতল হয়ে গেল। আয়োজন করা জায়গাটা দেখে রোদ, কিছুক্ষণ আগে কি সুন্দর ছিল, আর এখন মন খারাপ লাগছে। সে চায়নি এত সুন্দর আয়োজন এইভাবে লণ্ডভণ্ড হোক। সমুদ্রকে শায়েস্তা করার জন্য এমন করলো। সমুদ্র বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। প্যান্টের পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে। সন্ধ্যায় তামিম ছেড়ে এসেছে, তখনই আসার সময় কিনে এনেছে রোদের জন্য। ভেবেছে হাতে রিং পরিয়েছে, এতদিনের অপ্রকাশিত ভালোবাসা প্রকাশ করবে। রুম থেকে বারবার উকি দিয়ে সমুদ্রকে দেখছে। বারবার ওদের মন বলছে, রোদ তুই ঠিক কাজ করিসনি, যা গিয়ে ক্ষমা চা। আর মস্তিষ্ক বলছে অন্য কথা। অবশেষে মস্তিষ্ক জিতে গেছে, সে যায়নি সমুদ্রের কাছে। তামিম বাড়িতে এসে সবার সাথে কথা বলে। সবাই একে একে দেখছে, একমাত্র সোহাকে ছাড়া। মাঝরাতে সোহার রুমে উকি দেয়। আমিনা খালাকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। এই রাতের বেলা কই গেছে সোহা? পরক্ষণে মনে পড়ে যায় সোহা বোধহয় নীলের রুমে নক করে। নীল দরজা খুলে তামিমকে দেখে হামলে পড়ে কান্না করতে থাকে।
তামিম হতচকিত হয়, বুঝতে পারছে না নীলের এই কান্না করার কারণ কি। বাড়ির সবাই তো ভালোই আছে। তামিম নীলের মাথায় হাত বুলে, চোখ তুলে তাকায় নীল, চোখ দুটো তার লাল হয়ে আছে। তামিম বলে, কান্না করছিস কেন? ভাইয়াকে বল কি হয়েছে। শব্দহীনভাবে কান্না করছে নীল। এই 2 দিন কান্না করতে করতে তার গলা ব্যথা আর চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। সে বলল, ভাইয়া, সোহা। কি হয়েছে সোয়ার? ও কোথায়? খালার রুমে যে নাই, তোর সাথে কি আজ ঘুমাইছে? এটা বলে নীলের রুমের বেডের দিকে তাকায়। বেড খালি। নীল আবার কাঁদেছে। তামিম নীলের 2 গাল ধরে বলল, নীল বোন আমার, কি হয়েছে বল আমার। ভাইয়া, সোহা মা হতে চলেছে। এ কথা শুনে তামিমের মুখে হাসি ফুটে ওঠে। নীল বুঝতে পারছে না তামিমের এ কথা শুনে হাসছে কেন। মুখে হাসি বজায় রেখে তামিম বলল, সোয়া কোথায় নীল? ভাইয়া, পরশুদিন সোহা মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার নিয়ে আসে দাদু। ডাক্তার বলে সোহা নাকি মা হতে চলেছে। এটা বলে নীল থামে, কিছুটা দম নিয়ে বলল, এটা জানার পর ছোট মা সবাই অনেক কথা শুনিয়েছে, অনেক বাজে বাজে কথা শুনিয়েছে। বিয়ের আগে অবৈধ বাচ্চার মা হতে চলেছে ইত্যাদি। তার ফ্যামিলি সোহাকে এত খারাপ কথা বলেছে ভাবতেই তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। দাঁতে দাঁত চেপে বলল, সোয়া এখন কোথায়? নীল কাঁদতে থাকে, ভাইয়ের মুখের দিকে তাকায়। স্পষ্ট রাগ দেখতে পাচ্ছে। নীল জানে তার ভাই সোহার বিষয়টা কিভাবে নেবে। এসব জেনে কি আগের মতন ভালোবাসবে সোহাকে? তামিম এবার ধমক দিয়ে আবার সেই কথা বলল। নীল কেঁপে উঠে বলল, সোহা নেই। তামিম নীলের বাহু চেপে ধরে বলল, নেই মানে কি? সবাই বাইর করে দিয়েছে। তামিম চিৎকার দিয়ে বলল, কেন? নীল ভাইয়াকে সান্ত্বনা দিয়ে বলল, ভাইয়া তুমি শান্ত হও আগে। সেই মুহূর্তে কি হয়েছে সব বল আমায়। সবাই সোহাকে আর খালাকে খারাপ কথা বলে। খালা তখন সোহাকে মারে আর বলল, ওই দিন দেখার আগে তুই মরে যেতে পারলি না কেন? তোর এই কলঙ্ক মুখ কেন দেখালি আমাকে? এই মুহূর্তে তোর পাপ মুখ নিয়ে তুই আমার সামনে থেকে চলে যাবি। তারপর ছোট মা সোহাকে বাহিরে বের করে দেয়, জানো এই বাড়ির চোখ আর না পাড়ায়। তামিমের 2 চোখ অশ্রুতে ভরে গেছে। সে বলল, সোয়া বলেনি তার বাচ্চার বাবাকে? আমি কতবার জিজ্ঞাসা করেছিলাম, একবারও বলেনি। কেন বলেনি সোয়া? তোমার বাচ্চার বাবা আমি। কেন চলে গেলে আমায় একা করে? ফ্লোরে বসে পড়ে কান্না করতে থাকে আর বলল, নীল, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। আমার আরও আগে সবাইকে জানানো উচিত ছিল। নীল ভাইয়ের সামনে বসে বলল, কি ভুল করে ফেলেছো ভাইয়া? সোয়া আমার বাচ্চার মা হতে চলেছে। প্রাচ্যর হলুদের দিন আমরা বিয়ে করে ফেলেছি। তামিমের কথা শুনে থমকে যায়। কি শুনছে সে? একবার তার বেস্ট ফ্রেন্ডকে সোহার এ কথা বলতে পারলো না, তার বাচ্চার বাবা তামিম। তাহলে অন্তত অনেক কিছু সামলানো যেত। তামিম বলল, তুই কেন সোয়াকে আটকে রাখিসনি? তামিম কান্না করতে করতে বলে। নীল বলল, ভাইয়া আমি সোহার পিছনে পিছনে গিয়েছিলাম, তারপর সোহা আমার নাগালের বাইরে চলে যায়। তামিম উঠে দাঁড়ায় চোয়াল শক্ত করে, কপালে রগগুলো ফুলে রয়েছে। মায়ের রুমে যায়, মায়ের মুখের সামনে সত্যিটা বলে। সোহাগী তামিমের গালে ছড় মেরে বলল, অসভ্য ছেলে, তোর নজর এত নিচু? তুই কাজের লোকের মেয়েকে বিয়ে করিস, আবার বড় বড় মুখ করে আমায় বলতে এসেছিস? সোয়া তোমাদের কাছে কাজের লোক হলেও আমার কাছে সে ভালোবাসার মানুষ। আর সে আমার স্ত্রী, আমার সন্তানের মা। এটা সোয়া পরিচয় আমার কাছে। আমি সোয়াকে খুঁজে বের করে নিয়ে আসব। দেখি তোমার কিভাবে আটকাও। তামিম চলে যায়। সোহাগী বেগম শ্বশুরকে সব জানায়। তিনি সাফ সাফ জানিয়ে দেয় সোহাকে কিছুতেই মেনে নেবে না। সোলোমান মির্জা কি বলবে বুঝতে পারছে না। এক এক করে কি হচ্ছে তার বাড়িতে। সোহাগী আমেনার রুমে যেয়ে বলল, কাজের লোক হয়ে আমার ছেলের পেছনে মেয়েকে লেলিয়ে দিয়েছিস, একটুও লজ্জা লাগেনি তোর? মা মেয়ে মিলে প্ল্যান করে আমার ছেলেকে ফাঁসিয়েছিস। আমেনা বুঝতে পারছে না সোহাগী কেন কথাগুলো বলছে। সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমেনা এগিয়ে এসে বলল, ভাবি আপনি আমায় ভুল বুঝছেন। ভুল ভুল আমাদের হয়েছে, তোদের মতো কালসাপকে ঠাঁই দেওয়ায়। এই জন্য এখন ছবল খেতে হচ্ছে।
পুরো মির্জাপুর খোঁজা শেষ, কোথায় ও সোহার খোঁজ পায়নি। শহরে চলে আসে সে, দৌড়াচ্ছে বেপরোয়াভাবে। তাকে সোহার খোঁজ পেতেই হবে। সোহাকে ছাড়া 1 মিনিটও থাকা যে কঠিন তার কাছে। সোহা কেন তার জন্য অপেক্ষা করেনি? একটু যদি অপেক্ষা করে পড়ে থাকতো তাহলে সব এখন ঠিক করে দিত। কিন্তু এখন সে কোথায় পাবে সোহাকে? সোহা কোথায় আছে, কিভাবে আছে সে জানে না। খুব কষ্ট হচ্ছে তার, বুকে তার অসহনীয় যন্ত্রণা হচ্ছে। সোহাকে খুঁজে না পেয়ে সেদিন তামিম ফিরে আসে। আজ 2 দিন ঘর ছাড়া একটু বের হয়নি। 2 দিন ধরে কেউ কিচ্ছু খাওয়াতে পারেনি। একে একে 3 যা তামিমের জন্য খাবার এনেছে। সবার খাবার ফ্লোরে ছুঁড়ে মেরে একটা কথাই বলে, আগে আমার সোয়াকে এনে দাও, তারপর তোমাদের আনা খাবার খাবো। কেউ কোনো কথা বলেনি। বলবে কি করে? তারা তো জানে না সোহা কোথায়। ছেলে আজ 2 দিন না খেয়ে আছে, তা দেখে সোহাগী আহাজারি করে কান্না করছে। মায়েরই আর্তনাদ তামিমের কানে যায়নি। সে তো সোহার ধ্যানে ছিল। তার মনে হচ্ছে সোহা তার পাশে বসে আছে আর তাকে বলছে বাবা হতে চলেছে সে। সোহার ভ্রম হয় তামিমের। কারো মনের অবস্থা ভালো নয়। ভাইয়ের কষ্ট দেখে নীলের বুক ফেটে যাচ্ছে। আগে হলে হয়তো বুঝতে পারতো না ভাইয়ের কষ্টটা, এখন বোঝে। এখন যে একজনকে ভালোবাসে সে, তার ভালোবাসার মানুষটা তার কাছে নেই, কথা বলে না তার সাথে। খুব কষ্ট হয়। কত রাত কান্না করেছে। ভাতের প্লেট নিয়ে তামিমের সামনে বসে। তামিম নীলকে দেখে বলল, কেন সোয়া চলে গেল বল না। ঠোঁট কামড়িয়ে চোখের জল আটকানোর বৃথা চেষ্টা করছে। চলে আসবে সোহা, তোমার ভালোবাসার টানে আসতেই হবে সোহাকে। কবে আসবে? আমি যে থাকতে পারছি না, আর দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নীল কান্না করে দেয়। ভাইয়া শান্ত হও, কিছু খেয়ে নাও। সোয়া না আসা পর্যন্ত আমি খাবো না। সোহা আসবে। সোহা এসে যদি তোমার এই দেবদাস চেহারা দেখে খুব রাগ করবে। সোহার জন্য হলেও খাও। সোহাকে খুঁজে পাওয়ার জন্য বেঁচে থাকতে হবে তো। নীলের জোড়াজুড়িতে ভাত খায়। নীল নিজের হাতে খাইয়ে দিয়েছে। খাওয়া শেষে পানির গ্লাস এগিয়ে দেয়। ওড়নার কোনা দিয়ে তামিমের মুখ মুছে দেয়। খুব শীঘ্রই আমরা সোহাকে খুঁজে পাবো, দেখো তুমি। নীল ফোন করে কান্না করতে করতে সমুদ্রকে সব বলে। সমুদ্র নীলকে বলে সে তামিমের সাথে কথা বলবে। নীলের সাথে কথা বলার পর তামিমকে ফোন দেয়। হ্যালো, তুই বিয়ে করেছিস, একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করিস নি? তোর উপর দিয়ে একটা ঝড় গিয়েছিল, তাই জানাইনি। ঢাকা এসেছিস, তখন বলতে পারিসনি? ভেবেছি বাড়িতে এসে সবাইকে জানাবো, তখন তো এমনি জানতে পারবি। শালা বিয়ে করেছিস ভালো কথা, মেয়েটাকে মা বানানোর কি দরকার ছিল? তাহলে এই সিচুয়েশন আসতো না। সত্যি তো সে অনেক ভুল করেছে। সোহাকে এত কাছে টানা উচিত হয়নি। সবাইকে জানানোর পর সোহাকে কাছে টানা উচিত ছিল। মস্ত বড় ভুল করে ফেলেছে। সে ভুলের মাসুল গুনতে হচ্ছে। তামিমকে নীরব হয়ে যেতে দেখে সমুদ্র বলল, আছিস তুই? উদাসীন হয়ে বলল, ভালো করে খুঁজেছিস তো? এমন কোনো জায়গা নেই এই 2 দিন আমি যাইনি। ওর কোনো বন্ধু বান্ধবের বাসায় যায়নি? নীল ছাড়া ওর কোনো বন্ধু বান্ধব নেই। চিন্তা করিস না, পেয়ে যাবে ঠিকই। আমরা সবাই মিলে দরকার হলে খুঁজবো। লাইন কেটে দেয় তামিম। কারোর সাথে কথা বলতে তার ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে। অনেক রাত হয়েছে, তৃণ এখনও বাসায় ফেরেনি। প্রাচ্য বুঝতে পারছে এখনও কেন আসছে না। স্বপ্ন ধূসরকে ফোন করা হয়েছে, তাদের ওখানে যায়নি, তাহলে কোথায় এখন? ড্রয়িং রুমে এসব ভেবে পায়চারি করছে। তখনই ডোরবেল বেজে ওঠে। দরজা খুলে তৃণকে দেখে। দরজা চৌকাঠ ধরে ঝুঁকে আছে। এত রাত হলো আজ? বাকিটুকু বলার আগে তৃণ প্রাচ্যর গায়ে ঢলে পড়ে। প্রাচ্য 2 হাত দিয়ে তাকে সামলাতে চেষ্টা করে। তৃণ এমন আচরণ বুঝতে পারছে তৃণ ঠিক নেই, মদ খেয়ে মাতাল হয়ে আছে। অনেক কষ্ট করে মাতাল তৃণকে রুমে এনে থাপাস করে খাটে ফেলে দেয়। প্রাচ্য চলে যেতে নীলের আঁচল ধরে টেনে তার উপর ফেলে দেয় তৃণ। প্রাচ্য রাগ দেখিয়ে চলে যেতে নীলে কোমর চেপে ধরে। প্রাচ্যকে এভাবে ছটফট করতে দেখে তৃণ তার নিচে প্রাচ্যকে ফেলে দেয়। মাতাল কণ্ঠে বলে, এবার চটপট কর। মাতার কথা কার? মদ খেয়ে মাতলামি করতে এসেছিস? কে মদ খেয়েছে? ঢং থেকে বাঁচি না, সর। তৃণ তার 2 পা দিয়ে প্রাচ্যর পা দুটো চেপে ধরে, হাত দুটো নিজের হাতে বন্দি করে নেয়। আমার ঢং দেখলে বাঁচবি কেন? ওই ছেলের ঢং দেখলে পিন পায় তোর। কিসের এত মেলামেশা ছেলের সাথে? প্রাচ্যর কপাল কুঁচকে যায়। সে বলল, কি যাতা বলছিস তুই? আমি সব জানি, আমি সব দেখেছি। প্রাচ্য রাগ দেখিয়ে বলল, কি দেখছিস বল? আমি কেন বলবো? আজও নিজেকে ছাড়িয়ে উঠে যেতে নিলে তৃণ আবার হিঁচকা টান দিয়ে ফেলে দেয়। তৃণ বলল, আমি কি তোকে কম ভালোবাসি? তাহলে কেন ওই ছেলের সাথে এত প্রেমালাপ করিস?
তারপর আবার তৃণ বলল, আমি সত্যি তোকে কম ভালোবাসি? তোকে আদর করি না আমি, এজন্য তো সেদিন রাগ করেছিস। আমি তোকে খুব আদর করব। হ্যাঁ, আদর করলে ওই ছেলের সাথে আর কথা বলবি না তো? প্রাচ্য বুঝতে পারছে না তৃণ কার কথা বলছে, কার সাথে সে প্রেমালাপ করছে। সে শিহাবের সাথে কথা বলেছে, তাও অনিচ্ছাকৃত। সেগুলোর কথা কি তৃণ বলেছে? কিন্তু সে শিহাবের সাথে প্রেমালাপ করেনি, শিহাব তাকে ডিস্টার্ব করে। একটা উষ্ণ ছোঁয়া তার হুঁশ ফেরে। তৃণ তার ঠোঁটে কিস করেছে। মুখ থেকে মদের বাজে গন্ধ আসছে, পেট গুলিয়ে বমি আসার উপক্রম। রাগ দেখিয়ে 2 হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, মাতলামি করে ভালোবাসা দেখানো হচ্ছে। উঠে দাঁড়ায়। তৃণও হেলে দুলে উঠে দাঁড়ায়। বাবু, তুই রাগ করিস কেন? তোকে আমি আদর করছি। না, আর এক মুহূর্ত থাকা যাবে না মাতালটার সাথে। কোন সময় কি করে বসে এসব ভেবে দরজা খুলে বের হতে যাবে, তখনই প্রাচ্যর বাহু ধরে টেনে রুমের মাঝখানে এনে দরজা আটকিয়ে ফেলে। বাবু, তুই কোথায় যাচ্ছিস? আজ আমরা প্রেম টেম খেলবো। চরম বিরক্ত প্রাচ্য, মাতালটা থেকে ছাড়া পাচ্ছে না কিছুতে। প্রাচ্য আবার দরজা খুলতে গেলে হেঁচকা টান দিয়ে দেওয়ালের সাথে মিশে দাঁড় করে। তৃণ বলল, বাবু, তুই এমন করিস কেন? একটুও সুন্দর করে আদর করতে দেস না। এটা বলে প্রাচ্যকে কাঁধে তুলে নেয়, বিছানায় নামিয়ে দেয়, জাপটে ধরে যাতে প্রাচ্য যেতে না পারে। প্রাচ্যর বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। প্রাচ্য দাঁত মুখ খিচে চুপ করে দাঁড়িয়ে থাকে। প্রাচ্য নড়চড় না দেখে মুখ তুলে তাকায়। বাবু, তুই কি ঘুমিয়ে গেছিস? দেখে প্রাচ্য সজাগ। তৃণ আবার বলল, আজকে নো ঘুম, আজকে শুধু রোমান্স হবে। এটা বলে প্রাচ্যর ঠোঁটে চুমু খায়। ভ্রু কুচকে বলল, বাবু, এটা কি হলো? আমি শুধু চুমু খাবো, তুমি খাবে না? তৃণু, প্লিজ ছাড় আমায়, আমার সব ভালো লাগছে না। প্রাচ্যর ঠোঁটে স্লাইড করতে থাকে আঙুল দিয়ে। সে বলল, বাবু, তোমার ঠোঁট দুটো এত মিষ্টি কেন? চিনি কি এখান থেকে উৎপাদন করা হয়? প্রাচ্য হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তৃণ বলল, কি হলো বাবু, বলো না কেন? তোর মাথা। তৃণ নিজের মাথায় হাত দিয়ে বলল, এই তো আমার মাথা। প্রাচ্যর ইচ্ছে করছে তৃণকে এখন পিটাতে। সে ভেবে নিয়েছে যখন তৃণ হুঁশ ফিরবে তখন সত্যি সত্যি এই ব্যাটাকে আস্ত রাখবে না। প্রাচ্য দেখে তৃণর হাতের স্পষ্ট তার পেটে পাচ্ছে। তৃণ প্রাচ্যর শাড়ির কুচি খুলে ফেলে। উন্মুক্ত পেট ভেসে উঠছে তৃণর চোখের সামনে। প্রাচ্য জানে আজকে মাতাল থেকে রক্ষা পাবে না, তাই চোখ বন্ধ করে চাদর খামছে ধরে তৃণর স্পর্শগুলো অনুভব করছে। হাতের আঙুল দিয়ে তৃণ কি যেন আঁকছে। অনেকক্ষণ আঁকাআঁকি করে। নাভির একটু নিচে খুব জোরে কামড় দেয়। প্রাচ্য ব্যথা পেয়ে আর্তনাদ করে ওঠে। চোখের কোণে পানি জমা হয়। তৃণ বাচ্চাদের মতো করে বলল, ব্যথা পেয়েছে বাবু? প্রাচ্য কোনো কথা না বলে তৃণর দিকে তাকায়। তৃণ আবার বলল, খুব ব্যথা পেয়েছো? প্রাচ্য মাথা নাড়ায় হ্যাঁ বলে। তৃণ খিলখিল করে হেসে বলল, আমার খুব ভালো লাগে, আর একটা কামড় দিই। বাচ্চাদের মতন আবদার করে। তৃণ খুব মাথা যন্ত্রণা করছে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরেছে। এই জন্য সে ড্রিঙ্ক করে না। এই অসহ্য যন্ত্রণা ভুগতে ভালো লাগে না তার। প্রাচ্য তেঁতুল জল নিয়ে রুমে ঢোকে। গ্লাস তৃণর দিকে বাড়িয়ে দিয়ে বলল, টককে আমায় উদ্ধার কর।